সবখানেই দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, এই দলীয় বিবেচনা প্রাধান্য পেলে শিক্ষা খাত কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না বলে আমি মনে করি। মাননীয় স্পিকার। মোহাম্মদ আব্দুল বাতেন, মাননীয় সদস্য, ঢাকা 16, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা এটি বিগত 5 বছরের সামগ্রিক অর্থনীতির গতি প্রকৃতি এবং বাজেট বৃদ্ধির ট্রেন্ড লক্ষ্য করি, তাহলে দেখব প্রত্যেক বছর টাকার অঙ্কে বাজেট বৃদ্ধি হয়েছে। সেই হিসাবে যে বড় আকারের বাজেট উপস্থাপিত হবে এই 2026-27 অর্থ বছরে, এটা খুবই স্বাভাবিক। শুধু বড় আকারের বাজেট দেশের প্রান্তিক মানুষের জন্য কতটুকু কাজে লাগবে সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। মাননীয় স্পিকার, এই বড় বাজেটের সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর জন্য সরকারকে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা বাস্তবায়নের ক্ষেত্রে, স্বচ্ছতা, দুর্নীতি থাকবে না বাস্তবায়নের ক্ষেত্রে, এবং দক্ষতার সঙ্গে বাজেট বাস্তবায়ন করতে হবে। এটা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন যে এই প্রস্তুতি বা এই কতটুকু আছে সরকারে, বা বাজেটের কি গাইডলাইন আছে। মাননীয় স্পিকার, আপাতত দৃষ্টিতে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধির জন্য বাজেটের অঙ্কের দিক থেকে বৃদ্ধি করা হয়েছে। মাননীয় স্পিকার, গত সপ্তাহে আমরা এই সংসদে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে একটা বিবৃতি শুনেছি। তার বিবৃতি অনুযায়ী হাজার হাজার মামলা জটে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে জর্জরিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নাই, কর্মচারীর অভাব, বিশেষ করে গ্রাম পর্যায়ে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষকের পাশাপাশি ছাত্রেরও অভাব। মাননীয় স্পিকার, বিগত ফ্যাসিবাদী আমলে যেভাবে দলীয়করণের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, যদি একই ধারাবাহিকতা যেটা আমরা লক্ষ্য করছি যে বর্তমান সময়েও স্কুলের কমিটি গঠন থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সবখানেই দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, এই দলীয় বিবেচনা প্রাধান্য পেলে শিক্ষা খাত কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ঠিক আছে, কিন্তু স্বাস্থ্য খাতের বড় সমস্যা হচ্ছে আমাদের জনবলের দক্ষতার অভাব। হাসপাতালগুলোতে যন্ত্রপাতি নাই, সরকারি হাসপাতালে টেস্ট হয় না, টেস্ট করাতে হয় বাইরে ক্লিনিকে যেয়ে। কাজে এ ব্যাপারে বাজেটে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না যে কিভাবে এই অবস্থা থেকে আমরা মুক্তি পাব। মাননীয় স্পিকার, আমি সামরিক বাহিনীর সদস্য হিসাবে সামরিক খাতের ব্যয় নিয়ে একটু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমরা যদি বিগত কয়েক বছরের বাজেট পর্যালোচনা করি, দেখা যাচ্ছে যে বিগত বছরে 2025-26 অর্থ বছরে বাজেট বরাদ্দের শতকরা হিসেবে 6.31% বরাদ্দ ছিল। এবারে টাকা অঙ্কে বৃদ্ধি পেলেও সেটা শতাংশে কমেছে 6.01। মাননীয় স্পিকার, বর্তমান বৈশ্বিক এবং আঞ্চলিক প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী আছে সেটাকে আরো শক্তিশালী করা, প্রশিক্ষিত করা, এটার জন্য উন্নত প্রযুক্তি সম্পন্ন অস্ত্র এবং সরঞ্জামাদি ক্রয় করতে হবে। সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে উন্নত প্রশিক্ষণ দিতে হবে দেশে বিদেশে, এবং আমাদের উপকূলীয় অঞ্চলে যে নজরদারি এবং সাইবার নিরাপত্তা বৃদ্ধির জন্য আমাদেরকে খরচ করতে হবে। মাননীয় স্পিকার, সেই বিবেচনায় আমি প্রতিরক্ষা বাজেট আরো বৃদ্ধির জন্য প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আমরা এই বাজেটের পরিসর বৃদ্ধি করার জন্য ক্ষুদ্র ও ফুটপাতের ব্যবসায়ীদের উপরে কর আরোপ করা হয়েছে এবং তাদের জন্য টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি বড় বড় ঋণ খেলাপিদেরকে ছাড় দিয়ে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে যদি করের বোঝা চাপিয়ে দেওয়া হয় সেটা কতটুকু সুফল দিতে পারবে জাতি সেটা জানতে চায়। মাননীয় স্পিকার, ভ্যাট হচ্ছে একটি রিগ্রেসিভ কর। আমাদের রাজস্ব খাতের প্রধান উৎস হচ্ছে ভ্যাট। এই ভ্যাটের প্রভাব সমানভাবে
ধনী এবং দরিদ্রের উপরে পড়ে মাননীয় স্পিকার, কিন্তু এটার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়